আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো। আমাদের সাথে এর জন্য স্টুডিওতে তিনজন অতিথি রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। সমসাময়িক রাজনীতিতে আর বেশ আলোচিত অনেকগুলো বিষয়, তার মধ্যে একটু বিশেষ গুরুত্ব দিতে চাই জুলাই সনদকে, যে আমরা আজকে একটু জুলাই সনদের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে সামান্তা শারমিন, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। গণমাধ্যমের খবর বা বেশ কয়েকদিন ধরে রাজপথেও দেখা গেছে 11 দলীয় জোট আন্দোলনে নেমেছে। গণমাধ্যম বলছে যে বেশ জোরে সোরে আন্দোলনে নামতে যাচ্ছে। কিন্তু যদি গণভোট বাস্তবায়ন অন্যতম দাবি হয়, গণভোটের যেসব বিষয়গুলো 4টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 3টিতেই বলা আছে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন। শুধুমাত্র আপার হাউজে পিআর, যেটি 100 সদস্যের, সেখানে আপার হাউজে পিআর ইস্যুটা এখানে ইম্পোজ করা হয়েছে। তাহলে মানে একদিকে সরকার বলছে যে সরকার বলছে যে সরকার জুলাই সনদ মানবে, তার মানে সবগুলোই তারা মানছে, 3টি ভোটই মানছে, শুধুমাত্র একটি ভোটের বেলা আপত্তি। তাহলে কি একটি ভোটের জন্য আন্দোলনে নামছেন আপনারা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যমুনা টিভির দর্শক, কলাকুশলী সকলকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচকদের সালাম ও শুভেচ্ছা। আসলে জুলাই সনদ নিয়ে তো আসলে আমাদের একটা বড় অ্যান্টিসিপেশন, মানে আমাদের একটা আগ্রহের জায়গা। এর কারণ আমি মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ এবং পলিটিক্যাল স্টেক হোল্ডার, অ্যাক্টর যারাই আছেন, প্রত্যেকেই চান যে অভ্যুত্থানের একটি সিলসিলা এবং অভ্যুত্থানের একটি ধারাবাহিকতা কিন্তু আমরা চাই যে আমাদের স্টেট ফরমেশনে ইমপ্লিকেশন হোক। আমরা যেটা চেয়েছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা শুরু হোক। পলিটিক্যাল কনসেনসাস, মানে বোঝাপড়ার আলাদা হওয়ার কারণেই সেটা কিন্তু বাস্তবায়ন করা গেল না। তাহলে এই দায়টা কিন্তু পলিটিক্যাল যারা পার্টি এবং যারা স্টেক হোল্ডার তাদেরকে নিতে হবে। এবং এখানে ইন্টারিম গভর্নমেন্টের যে দুর্বল এবং ব্যর্থতামূলক অবস্থান, সেটাকে আমাদেরকে পয়েন্ট আউট করা দরকার। এর পরবর্তীতে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত হতে পারছে না, সেটার ফলশ্রুতিতে কিন্তু গণভোট অধ্যাদেশ আসছে এবং গণভোটকে আমরা গুরুত্ব দিয়ে আমরা গণভোটকে জিতিয়ে এনেছি। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষের যে এই যে 51% বিএনপির ভোট এবং একই সাথে 69% 70% যে হ্যাঁ জয়যুক্ত হওয়ার যে মানুষের আকাঙ্ক্ষার জয়, এইখানে কিন্তু দেখতে হবে যে আমরা দেখতে পাচ্ছি 51% ইজ প্রিভেইলিং দেন আমাদের হ্যাঁয়ের যে ভোট 68%। সো এখানে এসে আসলে দেখতে হয় যে 2/3 মেজরিটি বেসিক্যালি ক্যান ডু এভরিথিং। তার মানে আপনি জনগণের কাছ থেকে একটা মতামত নিয়ে আসলেও রেফারেন্ডাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সরাসরি গণতন্ত্রের জন্য, বেসিক ডেমোক্রেসির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা করাটাও কিন্তু জটিল প্রক্রিয়া। করা গেল, বাট অ্যাপ্লিকেবল হচ্ছে না। তার মানে এটা অ্যাপ্লিকেবল না করার পিছনে কারণটা কি? আমাদের সাংবিধানিক যে দুর্বলতা, এই কারণে জনগণের সরাসরি ভোটও অনেক সময় নালিফাইড হয়ে যায়, খারিজ হয়ে যায়। ফলত এখানে গণভোটের যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নে কিছু কিছু জায়গায় সরকারি দল, এখন যারা বিএনপির কিছু আপত্তি ছিল, তারা বরাবরই বলে আসছেন যে তারা এই বিষয়ে বিএনপি পরিষ্কার ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা তাদের যে 31 দফা এবং তাদের ইশতেহার অনুযায়ী তারা বাস্তবায়ন করবেন। কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট তারা গণভোটে হ্যাঁর জন্য সরাসরি প্রচারণা করেছেন, কিন্তু এই মুহূর্তে তারা প্রত্যেকটা পজিশন থেকে নিজেদের ডিক্লাইন করেছেন। ফলত আমাদের একটা প্রশ্ন, এবং বিরোধী দল হিসেবে এবং সেই সাথে জন আকাঙ্ক্ষার সন্নিবেশিত একটা প্রশ্ন, যে বিএনপি কি আসলে গণভোটকে ভয় পাচ্ছে? এবং গণভোট এবং এই যে জুলাই সনদের যে প্রক্রিয়া, সংস্কারের যে প্রক্রিয়া, এটা কি তার দলকে কোনোভাবে পিছিয়ে ফেলবে কিনা, এই ভয় কি বিএনপি পাচ্ছে কিনা? এখন এসে দেখেন যে উচ্চকক্ষে পিআরের ইস্যুতে তাদের একটা বক্তব্য আছে। শুধু তাই না, আপনি যদি দেখেন যে তাদের সবসময় বক্তব্য ছিল 9টা বিষয়ে বিএনপি যে নোট অফ ডিসেন্ট, এটা কিন্তু তাদের সবসময় আলাপে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। যখন আমরা দেখি যে দুদকের চেয়ারম্যান নিয়োগ, পিএসসির চেয়ারম্যান নিয়োগে বিএনপির যে সরাসরি মানে 2/3 পেলে আসলে সরকার যেই ধরনের ক্ষমতার চর্চা করতে পারে চেয়ারম্যান নিয়োগে, সেখানে আসলে বিএনপির আপত্তি আমরা দেখতে পাই। এবং একই সাথে বিএনপি যখন সরকারের ক্ষমতা গ্রহণ করে,
তখন যখন দলীয় প্রশাসক নিয়োগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ থেকে মপ করে গভর্নর নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা যখন দলীয়করণের একটা আবহ দেখতে পাই, বিসিবি বোর্ডের মতো কাহিনী আমরা দেখতে পাই, তখন কিন্তু আমাদের মনে হয় যে এই যে দুদকের চেয়ারম্যান, পিএসসির চেয়ারম্যান নিয়ে তাদের যে পলিটিক্যাল অবস্থান, তারা আসলে এটাকেই রেপ্লিকেট করছে এই মুহূর্তে। ফলত এইটা আসলে একটা জনসাধারণের স্বার্থ পরিপন্থী একটি অবস্থান নিয়েছে বিএনপি। সো আমি এই জায়গাটাতে যদি আসি, জনসাধারণের স্বার্থ পরিপন্থী অবস্থান যখন সরকারি দল নিবে, বাই ডিফল্ট মানে বিরোধী দলকে একটি জনমুখী অবস্থান নিতে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি দলকে সরকার গ্রহণের পরে বেনিফিট অফ ডাউট এবং গুড ফেইথে এনে তাদেরকে সরকার পরিচালনা করতে দেওয়া যেমন জরুরি, একই সাথে যখন আপনার মৌলিক পরিবর্তনের জায়গায় কেউ বাধা হয়ে দাঁড়াবে, তখন কিন্তু সেই এক্সপ্রেশনটা দেওয়া, বিরোধিতার সেই মৌলিক এক্সপ্রেশনটা দেওয়াও জরুরি হয়ে পড়ে। ফলত আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে মাঠ পর্যায়ে রাজপথে গিয়ে ঠেকছে। জি, মারুফ মল্লিক, একটু আপনার কাছে জানতে চাই, জুলাই সনদ মানবে এটি বিএনপি বলছে, কিন্তু সনদের 52তে আপনিও নিশ্চয়ই সনদটি দেখেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের যেই বিধানটি ছিল সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু বিএনপি সংসদে গিয়ে সেটি সচিবালয়ের সেই প্রক্রিয়াটি বাতিল করে দিল। যদিও এখন আবার আদালতে রিট হয়েছে, কী সিদ্ধান্ত হবে সেটি আমরা জানি না। তাহলে কেন বাকিরা আসলে বিশ্বাস করবে যে আপনি একদিকে বলছেন জুলাই সনদ মানবেন, আর একদিকে আবার এটি বাতিল করে দিচ্ছেন? বিএনপি বলছে যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, ফলে সেটি সংশোধিত আকারে তারা আনবে, কিন্তু ত্রুটিপূর্ণ বলে সংবিধান তো বিএনপি বাতিল করতে রাজি না, তারা তো সংবিধানকে সংশোধন করতে চায়। সংবিধান চাই না, কিন্তু এটি ত্রুটিপূর্ণ বলে কি সংশোধন করা যেত না? জি, ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যে বিজ্ঞ আলোচক আছেন দুইজনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এইটা ধরেন আসলে ত্রুটিপূর্ণ বলে যে পরবর্তীতে এটা নিয়ে কথা বলা যাবে না, আলোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যেটা বললেন যে সুপ্রিম কোর্টের যে বিষয়টি সচিবালয় বাতিল করে দিয়েছে বিএনপি, এটা কিন্তু আলোচনার শুরু। এইখানে যে আপনার যে গ্যাপগুলো আছে বা শর্টকামিংসগুলো আছে, এটা নিয়ে পার্লামেন্টে আমাদের যারা এখন বিদ্যমান দলগুলো আছে তাদের মধ্যে আলোচনা হবে, ডিবেট হবে, একটা প্রাণবন্ত আলোচনার মাধ্যমে এখানে একটা সমাধানে পৌঁছানো যাবে। এখন ডিবেট হচ্ছে কিন্তু সমাধানে পৌঁছাচ্ছে না। সমাধানে পৌঁছাবে, যেটা বিএনপি বলছে যে তারা একটা সংশোধিত আকারে প্রস্তাব নিয়ে আসবে বা এটা নিয়ে ফার্দার কথাবার্তা হবে। এখন বিষয়টা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে মোটা দাগে যেই আলাপ আলোচনাটা হচ্ছে, উনি যেটা বললেন যে, বা আপনি যেটা বললেন যে বিএনপি জুলাই সনদের আসলে কতটুকু বাস্তবায়ন করবে বা জুলাই সনদের প্রতি আস্থাশীল কিনা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি কিন্তু সর্বপ্রথম সংস্কারের কথা বলেছিল, 31 দফা ঘোষণা করে যে আমাদের রাষ্ট্র পরিচালনার যে মেকানিজম, এটাতে আসলে একটা আমূল পরিবর্তন আনতে হবে এবং সংস্কার করতে হবে। সেই জায়গায় থেকে আমি মনে করি যে বিএনপি সবার আগে জুলাই সনদ স্বাক্ষর করেছে, এবং জুলাই সনদ না, আমি এখানে আটকে থাকতে চাই না, মানে আমাদের রাষ্ট্রটাকে তো সংস্কার করতে হবে। এখন জুলাই সনদ একটা প্রস্তাবনা দিয়েছে ঐকমত্য কমিশন, সেখান থেকে কিছু বাদ যাবে বা কিছু অ্যাডও হবে। মানে এখন যারা আমরা যাদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছি তারা যাবেন সংসদে। আমি আশা করেছিলাম মনিরা শারমিনও থাকবেন পার্লামেন্টে, সামান্তা শারমিনও থাকবেন পার্লামেন্টে। তো ওনাদের মতো যারা তরুণ এই প্রজন্মের রাজনীতিবিদরা আছেন, ওনাদের সঙ্গে আমাদের যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, বয়স্ক প্রবীণ, সবাই মিলে আলোচনার প্রেক্ষিতে কিন্তু আমরা একটা সামনে আগাবো। এটা এরকম না যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এটার উপর আর ফার্দার কথাবার্তা বলা যাবে না, আলোচনা করা যাবে না। আর আরেকটা বিষয় আছে, এই যে দুদকের চেয়ারম্যান নিয়োগের যে কমিশনের কথা বললেন, বা এই যে সাংবিধানিক যে পদগুলোতে নিয়োগ হয়, এখন এইখানে একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত যে তারা পছন্দ মতো প্রার্থীকে বা ব্যক্তিকে সেখানে নিয়োগ দিবেন। আমাদের যেটা আসলে নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। মানে আজকে দুপুরে আমি একজনের সঙ্গে আলাপ করছিলাম যে আমাদের দেশে মানে কিভাবে জবাবদিহিতা থাকবে, যদি সেই প্রতিষ্ঠানটি আমার নিয়ন্ত্রণেই থাকে তাহলে আমি কিভাবে তার কাছে জবাবদিহি হব, মানে কেন হবে? আপনাকে পার্লামেন্টে নিশ্চিত করতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। আমাদের দেশে মোটা দাগে রাজনীতিতে ধরেন যে ব্যক্তিগত রাজনৈতিক দলগুলোর নিজস্ব অবস্থান নিয়ে ডিবেট হয়, হ্যাঁ, জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিন্তু পার্লামেন্টে কথাবার্তা কম হয়। এটা এই বর্তমান সরকারের আমলে না, সব সরকারের আমলেই। যে রাজনৈতিক দল হিসাবে আমার একটা বাতিলের বিরোধিতা করেছে বিরোধী দল, না বাতিলের বিরোধিতা করেছে, কিন্তু যেটা আজকে আলোচনার শুরু কথা যে রাজনৈতিক দলগুলো রাজপথে যাবে,
আমার মনে হয় না এখনই রাজপথে যাওয়ার কোনো দরকার আছে। এটা নিয়ে আমরা পার্লামেন্টে কথা বলতে পারি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ হতে পারে, কথাবার্তা হতে পারে, সেই কিন্তু জায়গায় 2/3 ধাক্কায় যদি কিছু নাই টিকে তাহলে এছাড়ার উপায় কি? বিএনপি আমার মনে হয় না 2/3 ধাক্কায় যেমন খুশি তেমন কিছু পাশ করে নিবে, কারণ বিএনপির কিন্তু প্রতিশ্রুতি আছে, বিএনপির নিজস্ব একটা রাজনৈতিক এজেন্ডা আছে। এবং আমি যেটা আবার বলছি যে সংস্কার নিয়ে সবার আগে কথা বলেছি বিএনপি, এবং ঐক্যমত কমিশন যেই ইস্যুগুলা তুলেছে বা যুক্ত করেছে জুলাই সনদে, এর অনেক কিছুই কিন্তু বিএনপির 31 দফায় আছে। ইশতেহার তো আসলে সব দলই সব নির্বাচনে দেয়, তার সবটা কি পূরণ করেন? করছে তো বিএনপি, তো তার যে নির্বাচনে কিছু প্রতিশ্রুতি ছিল 2 মাসে তো কম বেশি হোক কাজ শুরু করেছে। তা আশা করি বাকি বিষয়গুলো তারা পালন করবে, এবং এই সরকারকেও একটু সময় দিতে হবে। এই সরকার কেবল ক্ষমতায় এসেছে এবং এটা এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা কিন্তু আকাশচুম্বী। দীর্ঘদিন পর আমরা একটা ফেসিবাদের পরে একটা রাজনৈতিক সরকার পেয়েছি। সেই সরকারকে গুছিয়ে উঠতে বা সবকিছু নিয়ন্ত্রণে এনে নিজেদের মতো কাজ করার জন্য সময় দিতে হবে, এবং আমরা আস্থা রাখতে পারি। আমি আশা করি বিএনপি করবে। এই অতীতের মতো আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা এরকমটা হবে না, তার কিছু প্রতিফলন আমরা তো বিএনপির কাজে কর্মে দেখতে পাচ্ছি। ধরেন ফার্মার্স কার্ড বা ফ্যামিলি কার্ড নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে, যেটা আদৌ বিএনপি দিতে পারবে কিনা। বিএনপি তো শুরু করেছে স্মল স্কেলে, পাইলটিং হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত আমি মনে করি। যে না, উন্নয়নমূলক কাজে বিএনপি শুরু করেছে, সেটি নিয়ে বাকিরা সাধুবাদও জানাচ্ছে, বা এই যে ফার্মার্স কার্ড অন্যান্য কার্ড, কিন্তু এই যে রাষ্ট্র সংস্কারের যে ধারা, সেইখানে আসলে কতটা, বা বাকিদের আপত্তি, বিরোধীদের আপত্তি আসলে ওইখানটাতে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে। রাষ্ট্র সংস্কারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, বিএনপি কাজ করবে, এবং সেইটা আমাদেরকে বিএনপির প্রতি নজর রাখতে হবে। বিএনপি সেটা নিয়ে যেন কাজ করে এবং সামনে এগিয়ে যায়। জি, শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে। জুলাই সনদ নিয়ে একদিকে বিএনপি বলছে বাস্তবায়ন করবে, অন্যদিকে আবার বিরোধী পক্ষ রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। রাজপথের সমাধান সম্ভব কিনা, বা এই জুলাই সনদ কতটা বাস্তবায়ন হতে যাচ্ছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, সাথের আলোচকদেরকে। জুলাই সনদটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো। যে যেখান থেকে দাঁড়িয়ে আছে তার পজিশন থেকে সে জুলাই সনদটাকে দেখছে। আমাদের জুলাই সনদ একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে মানুষের যে স্পিরিট, সেই স্পিরিটের উপরে ভিত্তি করেই জুলাই সনদটা। আমরা আমাদের রাজনীতি, সংস্কৃতি, প্রত্যেকটা জায়গায় একটা ইতিবাচক পরিবর্তন চাই, যে পরিবর্তনের অঙ্গীকার জুলাই সনদের মধ্যে আছে। এটি বাস্তবায়ন কে করবে? এটি বাস্তবায়ন করবে পলিটিক্যাল পার্টিগুলো এবং পলিটিক্যাল গভর্নমেন্ট। সংসদে আলোচনা হচ্ছে, সংসদের বাইরেও আলোচনা হচ্ছে, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, আবার সরকারের পক্ষ থেকে কতগুলো যুক্তি তুলে ধরা হচ্ছে। কিন্তু জুলাই সনদ কি কেবলমাত্র আপনার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সেখানে বিচারক নিয়োগের বিষয়টি কি কেবলমাত্র জুলাই সনদ? না। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে একটা গণভোট হয়েছে, আর একটা হলো আপনার প্রতীকের উপরে ভর করে কারা রাজনৈতিক ক্ষমতায় বসবে তার নির্ধারণ করে দিয়েছে জনগণ। এবং গণভোটের যেমন কতগুলো অঙ্গীকার ছিল, আবার রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বিএনপি কি কি করবে জনগণের জন্য সে একটা প্রতিশ্রুতি দিয়েছে, এনসিপি কি কি করবে প্রতিশ্রুতি দিয়েছে, জামাত কি কি করবে প্রতিশ্রুতি দিয়েছে। আপনি গত 2 মাসে ওই যে প্রতীকের উপরে ভর করে যে ভোট, সেই জায়গায় কি কোনো আলোচনা শুনছেন? মানুষের জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো, শুনছেন না। আপনি যে সংস্কার কমিশনগুলো হয়েছিল 11টা, প্রথম 7টা, পরে 4টা। আপনি একজন সাংবাদিক, আমাদের কামাল ভাই একটা কমিশনের দায়িত্বে ছিলেন, গণমাধ্যম কমিশন। তিনি তার হতাশার কথা ব্যক্ত করেছেন না? আপনি গণমাধ্যম, আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, এটি তো আমরা স্বীকার করব। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা আমরা স্বীকার করব। আপনি পলিটিক্যাল এবং পলিটিক্যাল এরিনার বাইরে কারো কাছে গণমাধ্যমের সংস্কারের বিষয়ে কোনো আলোচনা কি শুনছেন গত 2 মাসে? শোনেননি। আমাদের এখানে শ্রম নীতি সংস্কারের জন্য একটা কমিশন হয়েছিল। আমাদের এখানে একজন চা শ্রমিক 135 থেকে 40 টাকা প্রতিদিন ইনকাম করে। আচ্ছা, তার জীবন ঘনিষ্ঠ না এটা? তার যে শ্রমের বিষয়টা এখানে কি আলোচনায় আছে? না। আমাদের একটা
স্বাস্থ্য বিষয়ক একটা সংস্কার কমিশন হয়েছিল, এবং আপনি তাদের রিপোর্টগুলো যদি দেখেন, আমি যতটুকু পড়েছি অসাধারণ। তারা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে পুরোপুরি অবৈধ মানে বিনামূল্যে সার্ভিসটা দেওয়ার কথা বলেছিল। তারা 265টা ওষুধের কথা বলেছিল, যে ওই ওষুধগুলো সরকার দাম ঠিক করে দিবে। এখন যে সিস্টেমটা আছে, ওষুধ কোম্পানির মালিকরা তারা দাম ঠিক করে এবং তারা আমাদের কাছে বিক্রি করে। কথা ছিল এই 265টা ওষুধের দাম সরকার ঠিক করে দিবে। আপনি সেটি নিয়ে কোনো আলোচনা শোনেন? কেন শোনেন না? আমার জীবনে ওষুধের কি প্রয়োজন নেই? আমার জীবনে ন্যায্য মজুরির কি কোনো প্রয়োজন নেই? আমার জীবনে নারী সংস্কার কমিশনটা হয়েছিল, মনে পড়ে? এবং সেটিকে আটকানোর জন্য ঢাকায় বিশাল সমাবেশের কথা মনে আছে? সেই কমিশনে যারা ছিলেন তাদেরকে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, হুমকির কথা মনে আছে? আবার ওই যে কমিশন প্রস্তাব করেছিল 5% নারীকে আপনি জাতীয় সংসদে মনোনয়ন দেবেন, তাদেরকে কি রাজনৈতিক দলগুলো সেটিকে অনুসরণ করেছে? না। অথচ এখন আপনি দেখছেন পার্লামেন্টে যে 50 জন নারীর আসন, সেখানে যে প্রতিযোগিতাটা হচ্ছে, তার অর্থ হচ্ছে যে আপনি ওই যে জুলাইতে বলা হয়েছিল, অঙ্গীকার ছিল যে আপনি 5% নারীকে নির্বাচনের জন্য পাঠাবেন। আপনার নারী যে নির্বাচন করতে পারে, এমপি হতে পারে, এটি তো সত্য। এখন তো আমরা দেখছি। তাহলে আপনি সেখানে দেননি কেন? কারণ হলো আপনি হিসাব করেছেন আপনার পলিটিক্যাল লাভ এবং লস কোথায়। এর ভেতর থেকে দেখা যাচ্ছে যে জুলাই সনদ নিয়ে আমরা যে আলোচনাগুলো করছি, আসলে আমরা ইমোশনের কারণে, কমিটমেন্টের কারণে যাই করি না কেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রত্যেকের তার রাজনীতিকে সামনে রেখে এক ধরনের ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী চলছে। আমি শেষ করে দিব এই জায়গায়। গতকালকে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে যে সংসদ সদস্যরা টিওনো অফিসে একটা করে রুম পাবেন, সেখানে তারা বসবেন। আপনি জুলাই সনদে যদি দেখেন, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট লোকাল গভর্নমেন্টের একটা সিস্টেম বিল্ড আপের কথা বলা হয়েছে। আপনি সেখানে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যখন আপনি করবেন, টিওনো সাহেব থেকে শুরু করে পুরো উপজেলা প্রশাসন এমপি সাহেবের নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে। তিনি যখন একটা রুমে বসবেন, টিওনো সাহেব দোতলায় বসছেন, এমপি সাহেব 3 তলায় বসছেন, পুরো জায়গাটা এমপি সাহেবের নিয়ন্ত্রণে চলে যাবে। কিন্তু এই বিষয়ে সরকারি দল এবং বিরোধী দল একমত হয়ে টেবিল চাপড়ে সেটাকে অভিনন্দন জানিয়েছে। তার অর্থ হচ্ছে এখানে সাধারণ মানুষকে আমার সামনে যেটা বলা হচ্ছে যে জুলাই সনদের ভেতর থেকে রাষ্ট্রের চরিত্র খোল নলচে আমি পাল্টে ফেলবো, নো। এখানে সবাই চেষ্টা করছে তার বেনিফিটটা কতটুকু, সে তার পলিটিক্যাল বেনিফিটটা কতটুকু নিতে পারে। জি, আমি সেটি নিয়ে একটু সামান্তা শারমিনের কাছে জানতে চাইব। এই যেটির কথা তিনি বললেন শরীফ ভাই, জুলাই সনদের 44 থেকে 47 ধারা পর্যন্ত স্থানীয় সরকারের অর্থ ব্যবস্থাপনা, বাজেট, এই রকমের বিষয়গুলো রয়েছে। সেখানে বিএনপি সহ এনসিপি, জামাত সবার একমত রয়েছে, এখানে নোট অফ ডিসেন্ট কারণেই। অর্থাৎ এই ধারাগুলো প্রমাণ করে যে স্থানীয় সরকারের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু গতকাল যেটি বিধানটি চালু হয়েছে, সেটির প্রস্তাব দিয়েছিল এনসিপির একজন সংসদ সদস্য, তিনি সেই উপজেলা পরিষদে বসবেন এবং সে অনুযায়ী সরকারও সেটি মেনে নিল। আবার আজকে সম্ভবত জামাতের একজন প্রার্থী, তিনি আবেদন করেছেন তাহলে গ্রামে যারা তারা বসবেন, ঢাকায় কিংবা সিটিতে যারা আছেন তারা কোথায় বসবেন। স্পিকার বলেছেন এটিও হয়তো বিবেচনা করা হতে পারে। এইটি নিয়ে আসলে আপনারা মানে একদিকে জুলাই সনদের বাস্তবায়ন চাইছেন, অর্থাৎ স্থানীয় সরকারের স্বাধীনতা, আবার সেখানে গিয়ে খবরদারি, এটি কি এক ধরনের খবরদারি কিনা সেটি নিয়ে আপনার মতামত জানবো। তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। সামান্তা শারমিন, যেটি জানতে চাইছিলাম, জুলাই সনদের ধারাগুলোতে বলা আছে যে স্থানীয় সরকার শক্তিশালী হবে, কিন্তু এনসিপি জামাত প্রার্থীদের, এমপিদের দাবির প্রেক্ষিতে সরকার স্থানীয় সরকারে তাদের বসার জায়গা দিচ্ছে। এটি আসলে এক ধরনের এমন হয়ে গেল কিনা যে স্বাধীনতা চাই কিন্তু আমি সুবিধা পেলে আর অতটা স্বাধীনতা না হলেও চলবে, এরকম কিনা? বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু ভালোভাবে এক্সিকিউট করতে চান, তখন হচ্ছে আপনার সরকারের বাইরেও চিন্তা করতে পারতে হয়। মানে হচ্ছে যখন ইন্টারিম গভর্নমেন্ট সরকার মানে ক্ষমতা গ্রহণ করে, দায়িত্ব গ্রহণ করে, তারপরে কিন্তু তারা নিজেরা কোনো কিছু মানে স্থানীয় সরকারে কি হবে, গণমাধ্যম কমিশনের কি হবে, স্বাস্থ্যের অবস্থা কি হবে, এগুলো নিয়ে নিজে সিদ্ধান্ত না নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা রূপরেখা প্রণয়নের জন্য ভিন্ন ভিন্ন স্টেক হোল্ডার যারা সংশ্লিষ্ট বিষয়ে অথরাইজড এবং তারা ওই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল, তাদেরকে দায়িত্বগুলো দিয়েছেন। ফলত আমরা 11টা থেকে 12টা সংস্কার কমিশনের
খুবই যুগান্তকারী কিছু রিপোর্ট পেয়েছি। এই রিপোর্টগুলো নিয়ে আমি এর আগেও আপনার সাথেও বলেছিলাম যে এই রিপোর্টগুলো আসলে কোনো দলীয় রিপোর্ট না। পরবর্তীতে যেই সরকারি ক্ষমতায় আসবে তাদেরকে আসলে এই কমিশন রিপোর্ট, যদি আমি মনেও করি যেমন মানবাধিকার অধ্যাদেশ নিয়ে যে ঘটনাটা ঘটলো, মানে বিএনপির পক্ষ থেকে কিছু দলীয়করণের অভিযোগ আছে যে ইন্টারিমের সময় এটা এক ধরনের দলীয়করণ হয়েছে। এই অভিযোগের ভিত্তি যদি থাকেও আমি ধরেও নেই, তাহলে ওই সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ আমরা এক্সপেক্ট করি। কিন্তু আমাদের দেশে যেটা হয়, একটু পপুলিস্ট ঘরানার রাজনীতিকে এখানে অ্যাপ্রিসিয়েট করা হয়। ফলত আপনার কি হয়, যখন এই স্থানীয় সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণে আপনি রাসেল ভাইও হয়তো অত বেশি আগ্রহ পান না, আমরা পলিটিশিয়ানরাও আগ্রহ পাই না, সাধারণ মানুষ তো বলাই বাহুল্য। ফলত আমাদের এখানে যেই মানে যারা সিরিয়াস স্টেক হোল্ডার, যারা এই বিষয়গুলো নিয়ে দিনের পর দিন কাজ করেছেন, যাদের পড়াশোনা পিএইচডি সব কিছু এই বিষয়গুলো নিয়ে, তাদের মতামতকে আমি অগ্রাহ্য করছি এবং তাদের যে একাডেমিক যে কার্যকারিতা সেটা কিন্তু সমাজ থেকে উধাও করে দিচ্ছি। আমি একমত এই ক্ষেত্রে যে এই সংসদটা বেসিক্যালি জুলাই সনদ নিয়ে যতটাই আলাপ হচ্ছে, এটা আমি আজকেও বলেছি এক জায়গায় যে এটা একটা ট্রেইলার ছিল ঐক্যমত্য কমিশনে। আমরা তখন বলেছিলাম ঐক্যমত্য কমিশনে যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, এটা এক ধরনের কামড়াকামড়ি পর্যায়ে গেছে। এখানে কামড়াকামড়িটা কি নিয়ে? ক্ষমতা, যে একটা রাষ্ট্র পরিচালনা হবে এবং সেই রাষ্ট্র পরিচালনায় কার কতটুকু ভূমিকা থাকবে, কার কতটুকু মানে হাত থাকবে। সো ওই যেহেতু ঐক্যমত্য কমিশনটা এরকম দেখেছি আমরা, ফলত ওই ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে আসা নির্বাচনের পরেও সেই সুযোগটা থেকে গেছে। যদি আমরা সেখানে দেখতাম এক ধরনের গুডউইলের চর্চা, আমরা যদি সেখানে দেখতাম পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতা বজায় রাখা, এবং সেখানে জুলাইয়ের যে ক্লেইম সেইটা নিয়ে আসলে টানাটানি না করাটা আমরা দেখতাম, তাহলে হয়তো আমরা এই মুহূর্তে এসে আমরা একটা সহাবস্থান আমরা দেখতাম। তবে আমি এটা লক্ষ্য করেছি, রাজনৈতিক সহাবস্থানকে সরকারি দল এবং বিরোধী দল উভয়ই খুব খারাপভাবে দেখে। এখানে এক ধরনের টানাপোড়েন থাকবে, এক ধরনের ফাইট থাকবে, এতেই মনে হয় যেন উভয়ের ক্ষেত্রেই এক ধরনের লেভারেজ পাওয়া যায় পরবর্তী ইলেকশনের জন্য। আমি মনে করি যে এই যে স্থানীয় সরকার বিষয়ে আমি যেটা দেখলাম যে পার্লামেন্টে অত্যন্ত নবিশভাবে, অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনভাবে এটা পাশ হয়ে গেছে। আমাদের জায়গা থেকে যদি বলা হয়েও থাকে, সরকার দলের দায়িত্ব এটাকে চুলচেরা বিশ্লেষণ করে আদার স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে এই বিষয়টা আসলে জনগণের স্বার্থে হবে কিনা এটার বিবেচনা করা। তারা সেটা করেননি। আমি ধরে কি নিতে পারি যে এক্ষেত্রে সরকার দলের স্বার্থও জড়িত? কারণ এখানে বিরোধী দলের যতজন এমপি বসবেন তার চেয়ে বেশি তো সরকারের দলের এমপি বসবেন। ফলত সরকার দলের আরও বেশি মাঠ পর্যায়ে রাজনৈতিক দখল সন্নিবেশিত হবে এবং সেটা আরো বেশি আমরা দেখতে পাবো তারা এক্সিকিউট করতে পারছেন। আমরা যেটা দেখছি বিভিন্ন শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং সহিংসতা বেড়েই চলছে, সেটার একটা উপকারী জায়গা তো সেটাও হতে পারে। ফলত আমি মনে করি যে পাওয়ার স্ট্রাকচারের ভাগাভাগির বিষয়ে সরকারি দল এবং বিরোধী দলকে জনস্বার্থমূলক অবস্থান নিতে হবে। সেই কারণে অবশ্যই সামনের দিনগুলোতে পার্লামেন্টে একেবারেই জনসাধারণের গুরুত্বপূর্ণ, যেমন জ্বালানি সংকট নিয়ে যথেষ্ট পরিমাণ আমরা আলাপ দেখিনি পার্লামেন্টে, এবং জনগণও মনে হয় যেন জুলাই সনদ নিয়ে আলাপেই এক ধরনের অভ্যস্ত হয়ে গিয়েছে। আমাদেরকে ওই আলাপগুলোকে সামনে আনতে হবে। কিন্তু আমরা যদি মনে করি যে এই ধরনের পাওয়ার স্টেকের যে ডিস্ট্রিবিউশন এটাই আমাদের সামনের দিনের পলিটিক্স হবে, তাহলে আমাদের জন্য খুব অশনি সংকেত অপেক্ষা করছে। জি, মারুফ মল্লিক, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি সামন্ত বলছিলেন যে বিরোধী দলের প্রস্তাব তো আরও অনেকগুলো বিষয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে সরকার খুব তড়িৎ গতিতে আগের দিন প্রস্তাব দিলেন, পরের দিন সেটি বাস্তবায়ন হয়ে জিও ইস্যু হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এমনটা তো অন্যান্য মানবাধিকার দুদক সেই সব ইস্যুতে হয়নি। মানে এখানে কি যে যেহেতু সরকারি দল বেশি সুবিধা পাবে সেজন্যই কি মানে সুবিধার বেলায় সহমর্মিতা জানাতে খুব একটা আপত্তি নেই কারোর, এরকম কি? এরকম না যে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়ে গিয়েছে, সমঝোতা না, মানে সহমর্মিতা যেই ভাষায় বা যে শব্দই প্রয়োগ করেন না কেন, এটা হচ্ছে যে আমাদের দেশে সম্ভবত পার্লামেন্ট মেম্বারদের কোনো অফিস ছিল না, বাইরের দেশে কিন্তু তাদের অফিস নির্ধারণের জন্য আলাদা করে টাকা দেওয়া হয় অফিস মেইনটেনেন্সের জন্য। বাইরের দেশগুলিতে কিন্তু কম বেশি সংসদ সদস্যদের একটা অফিস থাকে এলাকাতে। আমরা যতই বলি যে
ইউরোপিয়ান ডেমোক্রেসি বা পশ্চিমা দেশের ডেমোক্রেসি থাকা দোষের নাই, কিন্তু সেটি স্থানীয় সরকারের ওই পরিষদই কেন, সেটিকে আপনি কোনো আপত্তি দেখেন এইটা ধরেন হয়তো বা এই মুহূর্তে বাইরে করা দ্রুততম সময়ে সম্ভব না বা ব্যয় সাপেক্ষ, এই জন্য আসলে করা হচ্ছে না। তো স্থানীয় সরকারের অফিসে দেওয়া হয়েছে। তো এইখানে মূল বিষয়টা হচ্ছে যে জিনিসটা আমি জুলাই সনদ, আপনি বলছেন বটে যে জুলাই সনদের কয়েকটি ধারা আছে স্থানীয় সরকারকে আরো সুযোগ সুবিধা দেওয়ার জন্য, কিন্তু আমি যেটা বারবার বলি যে আমাদের জুলাই সনদের মূল বিষয় হওয়া উচিত ছিল পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন। আমাদের পাওয়ার ডিসেন্ট্রালাইজ হয়নি। মানে জুলাই সনদকে আমি দেখি আসলে যদি নিউট্রাল জায়গা থেকে বিবেচনা করি, এটা হচ্ছে যে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, যারা সরকারে থাকবে বা বিরোধী দলে থাকবে, তাদের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং এর একটা প্রসেস। যে ঠিক আছে, আপনি সরকারি দলে গেলে একচেটিয়াভাবে 10টা পদে নিয়োগ দিতেন, এখন আসলে আমার মতামতকে গুরুত্ব দিবেন, মানে কি আমার চাওয়া, আমার পজিশনকে আপনি রিকগনাইজ করবেন, সেটাই হয়েছে আসলে জুলাই সনদে। কিন্তু যেটা আমরা মোটা দাগে চিন্তা করেছিলাম যে মানুষের যে ক্ষমতায়ন বা লোকাল গভর্নমেন্টের মাধ্যমে যে কার্যকলাপ পরিচালনা করা রাষ্ট্রে, সেটা কিন্তু হয় নাই। তো এখন শরীফ ভাই যেটা বললেন যে ওইখানে অফিস হওয়াতে স্থানীয় সরকারের উপর এমপিদের প্রভাব বাড়বে, এখন কি কম আছে? কম তো নাই। আপনি দেখবেন আমাদের দেশের ল মেকাররা কাবি খার গম বরাদ্দেও ভূমিকা রাখে। চাকরি বাকরির কথা তো আমরা বাদই দিলাম, সেখানে লোকাল গভর্নমেন্টের তো খুব একটা ভূমিকা আমরা দেখি না। এই বলে যে একটু ট্যাক্স কালেক্ট করে বা ডেভেলপমেন্টের ওয়ার্ক করে। উপজেলা পরিষদ আছে আমাদের, একটা উপজেলা চেয়ারম্যানের কাজ কি, আবার সেখানে পৌরসভাও থাকে, ওভারলেপ করে একজন আরেকজনের কাজ। তো সেই জায়গায় জুলাই সনদে মোটার আগে যে জিনিসটা আমি বললাম যে জনগণকে ক্ষমতায়িত করা এবং ক্ষমতার ভাগ, তাকে রাষ্ট্রের অংশীজন হিসেবে বিবেচনা করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু জুলাই সনদে নাই। যখন থাকবে না তখন কিন্তু এই ধরনের এই যে এই অফিস টফিস হবে, এগুলা নিয়ে কথাবার্তা হবে, আলোচনা হবে। তবে আমি মনে করি যে এটা একবারে খারাপ হয় নাই, যেহেতু স্থানীয় সরকারের উপরেও আমাদের পার্লামেন্ট মেম্বাররা নানা ধরনের কাজকর্ম করেন এবং স্থানীয় জনগণ কিন্তু যাবতীয় দাবি দাওয়া নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যায়। ধরেন একটা উপজেলায় পৌরসভা আছে, উপজেলাও আছে, এখন ওখানে ব্রিজ কালভার্ট করতে হবে বা স্কুলে বরাদ্দ বাড়াইতে হবে বা আরও কিছু সুযোগ সুবিধা দিতে হবে, এইটা নিয়ে কেউ পৌর চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যানের কাছে যায় না, দাবি দেওয়া নিয়ে যায় এমপির কাছে। এখন এমপিকে কোথায় পাবে? সেই জায়গা থেকে বা সেই সংকটের থেকে যিনি এই দাবিটি তুলেছিলেন, আতিক সম্ভবত, আতিক মুজাহিদ, ওনার সঙ্গে আমার আরেকটা টকশোতে কথা হয়েছিল। উনি একই কথা বলেছিলেন যে আমি এলাকায় যাই, আমার বসার জায়গা নেই, আমি কোথায় বসবো, আমার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বা লোকাল পিপলের সঙ্গে কোথায় মিট করব। তো অ্যাটলিস্ট যদি একটা বসার জায়গা দেওয়া হয়, তো আমি তো অন্তত ভিউজগুলা এক্সচেঞ্জ করতে পারি ওনাদের কি। আমার কাছে মনে হয় যে সেই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে করা হয়েছে। এখানে সরকারি বা বিরোধী দলের মধ্যে যে সমঝোতা হয়েছে বা সহমর্মিতা হয়েছে, এটা এমনটা ভাবার কোনো কারণ নাই। আর এটা আরেকটা জিনিস হতে পারে যে ধরেন এই পার্লামেন্ট মেম্বারদের এর মাধ্যমে কিছুটা জবাবদিহিতারও মুখোমুখি করা যাইতে পারে, যদি সম্ভব হয় যে আপনি যখন লোকাল পিপলের কাছে যাবেন, বসবেন, তারা হয়তো বা নানা ধরনের কথাবার্তা বলবে। অনেক সময় এমপিদের তো আসলে পাওয়া যায় না, দুরূহ তাদের সঙ্গে সাধারণ মানুষের দেখা সাক্ষাৎ পাওয়া, কারণ তার দলীয় নেতাকর্মী দ্বারা পরিবেষ্টিত। কিন্তু সব এমপিরই তো একটি দলীয় অফিস আছে, এখন না হয় আনুষ্ঠানিকভাবে সরকারি একটা অফিসের ব্যবস্থাগুলো, দলীয় অফিস তো সবারই আছে, সেখানে কি জবাবদিহিতা হচ্ছে? যদি সেখানে না হয় তাহলে ওই অফিসে কিভাবে হবে? দলীয় অফিসে তো দলীয় নেতাকর্মীদের ভিড় থাকে এবং সেখানে অনেক সাধারণ মানুষ যেতে চান না। এখন আপনি দেখবেন যে এই একজন মন্ত্রীর কাছে বা একজন ইসের অফিসে সাধারণ মানুষ যেইভাবে ঢুকে যাচ্ছে, পার্টি অফিসে যাচ্ছে না। কিন্তু এখন সচিবালয়ে ঢুকতে অনেক, মানে আপনার তো একটু কিছু নিরাপত্তা পাস টাস নিয়ে ঢুকতে হবে, তারপরে ওরা কিন্তু ওইখানেই যাচ্ছে, পার্টি অফিসে যাচ্ছে না। আর পার্টি অফিসে তো আমাদের নেতাকর্মীরা ক্ষমতায় গেলে খুব বেশি সময়ও দিতে পারেন না, তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন। সেই জায়গায় যদি এইরকম হয় যে একজন এমপি তার এলাকায় প্রতি শুক্রবার যাবেন, সেখানে স্থানীয় লোকজনের কথাবার্তা শুনবেন, মত বিনিময় করবেন, কার কি সমস্যা আছে শুনবেন, কারণ এটা আমাদের সিস্টেম। আমাদের পার্লামেন্ট মেম্বাররা সব কিছু দেখভাল করে। আমি যেটা বললাম যে গম বরাদ্দ থেকে শুরু করে চাকরির সুপারিশ সবই তো করে, এটা তো সত্যি কথা। তো সেই জায়গায় এখন হয়তো অফিস টফিস থাকলে স্থানীয় সরকারের স্থানীয় লোকজনের অনেকটা নাগালের মধ্যে থাকবেন ওনারা। জি, শরীফ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, তিনি দাবি দেওয়ার কথা বলছিলেন যে এমপির কাছেই সবাই আসেন, এটিও তো সত্য যে এমপির কাছেই সবাই আসেন। তো সেই সত্যিটা আসলে কি সিস্টেমের কারণে, নাকি যে উপজেলা চেয়ারম্যানকে ক্ষমতায়িত করা হলেও এমপির কাছেই আসবেন বারবার? আমাদের মনস্তত্ত্বটা হচ্ছে দখলদারিত্বের মনস্তত্ত্ব। মারুফ ভাইয়ের লেখা আমি রেগুলার পড়ি, কিন্তু এই জায়গায় কয়েকটা যুক্তি আমি মানতে পারছি না। প্রথমত, পৃথিবীর অন্যান্য জায়গায় আছে এমপিরা বসতে পারে, কিন্তু পৃথিবীর কোনো দেশের এমপিরা
এসএসসি পরীক্ষার হলে গিয়ে লাইভ ভিডিও করে না। বোধ, তারা কোনটা করা যায় কোনটা করা যায় না এই বোধটুকু তাদের আছে। আমাদের সরি টু সে অনেকের এই বোধটুকু নেই। তিনি টিওনোর রুমে গিয়ে, এই যে কয়েকদিন আগে দেখলাম এক নেতা গিয়ে ওসির চেয়ারে বসে পড়েছে, জামাতের এক নেতা। এবং আমি যেটাকে ফোকাস করতে চাচ্ছি স্ববিরোধিতার জায়গাটা, আপনি পার্লামেন্টে দেখছেন যে জেলা পরিষদে কর্মকর্তা বিএনপি নিয়োগ দিয়েছে, বিরোধী দল একেবারে তুলকালাম করে ফেলছে। আবার গাজীপুরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে একজন এমপির থেকে অনেক নিচে হচ্ছে জেলা পরিষদের প্রশাসন। যিনি গাজীপুরে, ওনার নাম সম্ভবত জামাতের এমপি সালাউদ্দিন আইয়ুবী, উনি তার অফিসে গেছেন, ঢাকায় পার্লামেন্টে এই সিস্টেমের বিরোধিতা করেছেন, আর বাড়িতে গিয়ে তার অফিসে গেছেন, গিয়ে তার হাতে ফুল দিয়েছেন, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে এখানে দাঁড়িয়ে আপনি যে কথাটা বলছেন এটা আপনি বিশ্বাস করছেন না। আমরা পার্লামেন্টের যে সিস্টেমটা, আমরা অনেকগুলো এই যে সমালোচনা গেল কেন করছি, আমরা একটা সংস্কৃতির থেকে আর একটা সংস্কৃতিতে আসছি বলে এই সমালোচনাটা করছি। আমাদের এখানে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে, গতকাল দিয়ে শুরু হয়েছে। আমরা এতদিন দুধ দিয়ে ভাত খেয়েছি, এখন আমরা ভাত দিয়ে দুধ খাবো। এতদিন দুধ দিয়ে ভাত খেয়েছি, এখন ভাত দিয়ে দুধ খাবো। সেটি কি? সেটা হলো আগে এমপিদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হতো, এখন আমরা সবাই মিলে হাততালি দিয়ে দেখিয়েছি, জাতি দেখো আমরা কতটুক নির্লোভ, আমরা এখন আর ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। তার 1.5 মাস পরে বলছি আমাকে একটা গাড়ি দিতে হবে। ট্যাক্স ফ্রি গাড়ির যে ব্যবস্থাটা ছিল, আমি টাকা দিব, গাড়ি আমদানি করব, সরকার যে পাওনা ট্যাক্স সেটি আমি দিব না, অর্থাৎ আমি ইনভেস্টটা করছি গাড়ির জন্য, আমি টাকাটা দিচ্ছি। আর এখন এটি পরিবর্তন করে আমি ট্যাক্সও দিব না, আর আমার গাড়ির জন্য আমার যে টাকাটা ছিল, ইনভেস্ট করার কথা ছিল, সেটিও দিব না, সরকার আমাকে একটা গাড়ি দেবে, আমি সেই গাড়িতে ঘুরবো। তারপরে পার্লামেন্টে এসে আমি বলছি যে আমাকে এই ব্যবস্থাটা করতে হবে। কেন? পাবলিকের সাথে আমার সংযোগ থাকতে হবে। যে সংসদ সদস্যরা যে এলাকার থেকে নির্বাচিত হয়েছেন, প্রত্যেকের নির্বাচনী এলাকায় তার দল আছে, এবং একজন এমপি চাইলে তার নির্বাচনী এলাকায় 10,000 টাকা দিয়ে পাবলিকের সাথে দেখা করার জন্য একটা অফিস রাখতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না। তার নিজের উদ্যোগে 15,000 টাকা পান, 15,000 টাকা তিনি পান, 15,000 টাকা একটা জেলা শহর অথবা উপজেলা শহরে এই সুবিধাটা পাওয়া যায় না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু কেন আতিক মুজাহিদ সাহেব এখানে প্রস্তাবটা দিলেন যে আমি যে এমপি, আমার একটা হ্যাডম আছে, এটা দেখানোর জন্য আমাকে আলাদা একটা, কারণ আমি তো একটু আলাদা, আমি বাজারের ভেতরে কেন বসবো, আমি উপজেলা প্রশাসনের মাথার উপরে বসবো। এবং আপনি শুনে রাখেন, এই ঘটনাটা আমরা যতই বলি না কেন, পাবলিক চলে যাবে। নো, পাবলিক যখন দেখবে টিওনো অফিসে সাধারণ মানুষ ভয় ওইখানে যাবে না, এবং ওইখানে লোকাল পলিটিক্যাল পার্টির তার যে অনুসারী যারা, তারাই সেখানে তাকে চারিদিক থেকে ঘিরে রাখবে। অথচ যদি তার পলিটিক্যাল অফিসে যদিও হতো, একটা পলিটিক্যাল পার্টি তো মাস পিপলের আস্থার জায়গা হওয়ার কথা, রাজনৈতিক দলের অফিস তো তার সব থেকে নিরাপদ জায়গা হওয়ার কথা, তিনি তো সেখানে যাবেন। কিন্তু এমপি সাহেব ওখানে যেতে চান না। কেন? কারণ হচ্ছে যে আমাদের ওই যে মনস্তত্ত্ব, আমার ওই যে সংস্কৃতি, যে আমি অন্যদের থেকে আলাদা। এবং এই যে কথাগুলো আমরা বলছি না এখানে এসে এই যে গাড়ি, এই কথাগুলো কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহর মুখে শুনেছি, যে জায়গায় ছিলেন পরিবর্তন হয়ে গেছে। এই যে এক একজন সংসদ সদস্য, এটি যে সবগুলো যে ভুল তা না, আমাদের ভেতরে যে মনস্তত্ত্ব, আমাদের ভেতরে যে ভাবনাগুলো আছে, কখনো কখনো আমাকে সেখানে নিয়ে যায়। আমরা আপা বললেন যে সরকারি দল কেন বাধা দিল না, আমরা এটা ছোটবেলায় বলতাম, স্কুলে যখন যাওয়ার সময় আষাঢ় খেয়ে পড়তাম, সাথের বন্ধুকে বলতাম তুই আমার ধরিসনি কেন, আমি যে পড়ে গেলাম ধরিসনি কেন। আরে একজন এমপি, আপনি কেন, সরকারি দল তো চাইবে যে বিরোধী দল তার একটা নিয়ন্ত্রণের মধ্যে আসুক, তার যে ভুলগুলো সেই ভুলগুলো সে করুক। কারণ এটি আপনি যাই বলেন না কেন, এটা অসংখ্যবার সমালোচিত হবে, এবং আপনারা যতবার বলবেন এই জায়গায় আমি গুণগত পরিবর্তন চাই, ততবারই আমরা এসে বলবো যে না, আপনি চান না, কারণ আপনি ওই যে সুবিধার কথা বলেছিলেন।
জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি দর্শক সঙ্গীত। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরছি সামান্তা শারমিন একটু ভিন্ন প্রসঙ্গে। গত সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন সাবেক পরিচয় মুখ্য নয়, অভিযোগ না থাকলে এনসিপিতে আসতে সমস্যা নেই। অর্থাৎ যারা আওয়ামী লীগ, তিনি দলের কথাও বলেছেন, তাদেরও আসতে দলের সমস্যা নেই। এমন যদি হয়, যদি অভিযুক্ত না হন, ওই ব্যক্তি আওয়ামী লীগই করতে চান, তাতে কোনো সমস্যা আছে? আওয়ামী লীগ করবে এনসিপিতে এসে? না, এনসিপিতে না, উনি অভিযুক্ত নন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, ওই ব্যক্তি তার নিজ দলই করতে চান। সেটা তো আওয়ামী লীগ করলে নির্বাহী আদেশে নিষিদ্ধ। নির্বাহী আদেশে নিষিদ্ধ, সেটা তো এই স্থায়ী তো সরকারের না। আমলেই। তাহলে কিভাবে করবে? এটা তো নিষিদ্ধই। না, এটা তো স্থায়ী না, স্থায়ী নিষিদ্ধ না। নির্বাহী আদেশের নিষিদ্ধ যদি আদালতের বিচারের মাধ্যমে সেটি যদি কখনো এটা উইথড্র হয়, সেটা পলিটিক্যাল আপত্তি ডিসিশন থাকবে না আপনাদের? এটা তো পলিটিক্যাল ডিসিশন, তখন তো পলিটিক্যাল পার্টি হিসেবে আমি আমার পজিশন নিবই, আমার আপত্তি তো থাকবেই। আওয়ামী লীগ উৎখাতের মাধ্যমেই তো আমরা একটা গণতন্ত্রের পথে যেতে যাচ্ছি। তো এবং উৎখাতের পরে হ্যাঁ, এটা একটা পলিটিক্যাল কোশ্চেন যে আপনি মানুষগুলোকে কি করবেন। এটা একটা হিউম্যানিস্টিক সাইড, এবং এটাকে দেখার জন্য আমি তো বলবো যে ইন্টারিম টাইম থেকে এখন পর্যন্ত শুধুমাত্র এই ইস্যুটাকে পলিটিসাইজ করা হয়েছে, দায়িত্ব নেওয়া হয় নাই। আপনি একটা গণপ্রত্যানের পর আপনার ন্যাচারাল প্রসেস অফ কোর্স অফ অ্যাকশন কি, যে আপনি একটা এমন একটা বডি করবেন যে বডিটা আসলে ডিসাইড করবে যে এই লোকটা এই কাজটা করেছে, এই লোকটা এই কাজটা থেকে মুক্ত ছিল। আওয়ামী লীগের অনেক লোক, তারা তো গণঅভ্যুত্থানে অংশগ্রহণও করেছে, তারা তো পার্টি ছেড়ে দিয়েছে, ছাত্রলীগের বিভিন্ন ধরনের পদত্যাগপত্র আমরা দেখেছি না। তো আমরা মোটা দাগে এদের সবাইকে একই রকম ফ্রেমে দেখা মানে হচ্ছে এটা নিয়ে আসলে রাজনীতিকরণের প্রকল্প। আমরা যেটা দেখেছি যে পুরো ইলেকশনের সময় বিএনপি এবং জামাতের মধ্যে একটা মল্লযুদ্ধ চলেছে, কিভাবে আওয়ামী লীগকে সন্তুষ্ট করা যায়। জেলা ভিত্তিক এই যে কেমিস্ট্রিটা, এটা আলাদা ছিল। কোনো এলাকায় বিএনপি সেই ক্রীড়ানক হতে পেরেছে, কোনো জায়গায় জামাত পেরেছে। কিন্তু আমরা আসলে আমাদের জায়গা থেকে মনে করি যে পলিটিক্স, রাজনীতি করতে চাওয়া যে মানসিকতা, সেটা থেকে তো আমরা জাতি হিসেবে এটাকে আমরা প্রিজার্ভ করতে চাই। ফলত আমরা যেটা চাই যে এই রিকনসিলিয়েশন কমিশনের অভাবটা আসলে পূরণ হোক। কিন্তু এখন যেটা হচ্ছে, মানে সব দল তো আসলে আহ্বান করা শেষ। এই ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আহ্বান করার সকল দায় দায়িত্ব বিএনপি এবং জামাত উভয়ই পালন করেছে, বাকি ছিল শুধু এনসিপির জায়গা থেকে আমরা যেটা মনে করি, মানুষের পলিটিক্যাল আইডেন্টিটি যখন সে নতুন কোনো পার্টিতে জয়েন করে, তখন তাকে এক ধরনের বেনিফিট অফ ডাউট দিয়ে তাকে আসলে গ্রহণ করতে হয়। এই যে অল ইনকম্পাসিং, মানে তাকে গ্রহণ করার মানসিকতা থেকে যদি আমরা মুক্ত থাকি, তাহলে যেটা হবে, বা আমরা যদি রিজিড থাকি, তাহলে যেটা হবে যে আমরা একটা খুব ঠিক করে দিচ্ছি, এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এটা। সো কেউ যদি তার ভুল বুঝতে পারে, কেউ যদি, আমরা তো আসলে রিকনসিলিয়েশন কমিশনটা কেন চেয়েছিলাম? আমরা চাই যে আওয়ামী লীগের যে অন্যায় অবিচার, সেইটা তার অনুধাবন করার এক ধরনের স্পেস ক্রিয়েট করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করা হয়নি পলিটিসাইজ করার স্বার্থেই। ফলত আমরা এখনো সেটা চাই, কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের স্বার্থে এক ধরনের ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই, এটা তো আমাদের ইন্টেনশন, সেক্ষেত্রে আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, পলিটিক্যাল স্পেস। সেই জায়গা থেকে তো এই স্পেসটা বা এই আহ্বান আমার কাছে মনে হয় যে এনসিপি করতে আসার ফলেই তার এক ধরনের, আমাদের তো আওয়ামী লীগ নিয়ে পজিশন ক্লিয়ার, তো গোপন কিছু না। সো সেটা মেনেই তো আসলে পার্টিটা করতে আসতে হবে শেষ পর্যন্ত। জি, মারুফ মল্লিক, আপনার কাছ থেকে জানতে চাই সংরক্ষিত নারী আসনের প্রসঙ্গে, জুলাই সনদের বাইরে ভিন্ন একটি প্রসঙ্গ। সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা হয়েছে, এরই মধ্যে বিএনপিরও কালকে যাদের জমা দিয়েছে কালকে যাচাই বাছাই, কিন্তু শরিকদের কোনো অংশগ্রহণ এখানে দেখা গেল না। মানে আমরা দেখেছি 11 দলীয় জোট, তাদের শরিকদের মধ্যে এক ধরনের বোঝাপড়া। বিএনপির ক্ষেত্রে সেটি দেখা গেল না। বিষয়টা কেমন কিনা, যে আমরা ভোটেও দেখেছি বিদ্রোহীদের দাপটে অনেক শরিক প্রার্থী টিকতে পারেননি, আবার এখানে এসে সংরক্ষিত নারী আসনের বেলায় শরিকদের কোনো জায়গা হয়নি। শরিকদের কি ভুলে গেল কিনা বিএনপি? না, বিষয়টা এরকম না যে শরিকদের ভুলে গিয়েছে। আসলে যখন আপনি নির্বাচনী মনোনয়নে অংশগ্রহণ করবেন, তখন কিন্তু নানা হিসাব নিকাশ থাকে। ভোটের মাঠে সরাসরি যখন নির্বাচন হয়, সে কি জিতবে কিনা, বা স্থানীয় জনমত কেমন আছে, বিপরীতে নিজ দলের প্রার্থী কেমন আছে, এগুলো তো আসলে বিবেচনায় নিতে হয়। নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও লক্ষ্য করা হয়েছে যে আসলে তিনি কতটুকু কেপাবল, বা তার রাজনীতিতে ইনভলভমেন্ট কতটুকু ছিল গত লাস্ট পার্টিকুলারলি 17 ইয়ার্সে আওয়ামী লীগের সময়। সব কিছু মিলিয়েই
একটা বিবেচনা করেই দেওয়া হয়েছে, এবং আমার ধারণা যে তার যে শরিক যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু দেওয়া হয়েছে। এইখানে দেখবেন যে এই নির্বাচন যেটা হলো 12ই ফেব্রুয়ারি, সেইখানে কিন্তু বিএনপি অনেক ভালো নেতাদের বিপরীতে কিন্তু তাদের জোটের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল। কেউ হয়তো বা জিতেছেন, কেউ জিততে পারেননি, কারণ ভোটের মাসে তো নানা হিসাব নিকাশ থাকে, কে জিতবে বা কে জিতবে না দলের ভিতরে বাইরে। আর এক্ষেত্রে তো মনোনয়ন হয়েছে, সেটা আসলে ভুলে যায়নি। এটা আলাপ আলোচনার ভিত্তিতেই আমার মনে হয় করা হয়েছে, এবং একটা সন্তুষ্টিমূলক পর্যায়ে গিয়ে করা হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যারা হেরে গেছেন তাদের ম্যাক্সিমামই আসলে বিদ্রোহীদের কারণে আর জিতে আসতে পারেননি, এরকমটাই ছিল। যারা বিদ্রোহ করেছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে, নানাভাবে বোঝানো হয়েছে। আবার যেমন তাদের বিপরীতে বিদ্রোহী প্রার্থী ছিল, আবার তাদের পক্ষে বিএনপির নেতা কর্মীরা কিন্তু কাজও করেছে। এমনও উদাহরণ আছে যে সেই বিদ্রোহী প্রার্থীর সঙ্গে বিএনপির নেতা কর্মীরা বেশ দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল জোটের শরিক প্রার্থীকে জিতিয়ে আনার জন্য। তো বিষয়টা এরকম না যে বিদ্রোহী প্রার্থী উস্কে দেওয়া হয়েছে, বরং বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আমি একটু যেটা বলছিলাম, আপনি ওনাকে যে প্রশ্নটা করছিলেন আওয়ামী লীগের নিয়ে, কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আওয়ামী লীগের নামে আপনি যে প্রশ্নটা করলেন যে আওয়ামী লীগের নামে রাজনীতি করলে সমস্যা কি, আওয়ামী লীগের নামে রাজনীতি করার আসলে আমি মনে করি আর সুযোগ নেই। একটা হচ্ছে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, আর একটা হচ্ছে যে আমাদের শুরু থেকে যেই দাবিটা ছিল যে আওয়ামী লীগকে শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে হয়তো বা স্থায়ী সমাধান আসবে না, এটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা সিদ্ধান্তে যাওয়া হবে। উচিত। যে শরীফের কাছে আরেকটি বিষয় জানতে চাই, নারায়ণগঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি জামাত এনসিপির মারামারি, প্রচলিত রাজনীতিতে আমরা ফিরে আসছি কিনা? এই জায়গাটা তো আমরা পরিবর্তন করেছি, পরিত্যাগ করেছি, এটা আপনাকে কে বলেছে? আমরা আমাদের বিহেভিয়ার, পারিপার্শ্বিক অবস্থার কারণে, যেহেতু আগের থেকে এখন কোথাও কোনো একটা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সেই কারণে আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে, ওই যে বললাম যে আগে ভাত খেতাম দুধ দিয়ে, এখন দুধ খাই ভাত দিয়ে। কতগুলো জায়গায় খুব বেশি পরিবর্তন কি আপনি দেখতে পাচ্ছেন? ভাগবাটোয়ারার জায়গায়, আলাপ আলোচনার জায়গায়, সুবিধার জায়গায় না। এই যে এমপিদের কথা বলছেন, একজন সংসদ সদস্যের কাজ 3টা: আইন প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এবং লোকাল যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তারটা সমন্বয় করবেন। কিন্তু আপনি আমাদের কনসেপ্টটা দেখে বুঝবেন যে আমরা মনে করি যে এই জায়গাটা হচ্ছে ক্ষতিপূরণের জায়গা। কেমন? আমার ভাই এই দলটি করতে করতে তিনি মারা গেছেন, সুতরাং আমার দায়িত্ব, আমার হচ্ছে অধিকার যে দল আমাকে ক্ষতিপূরণটা দিবে, আমার এই পরিবার থেকে একজনকে এমপি বানাবে, আমাকে পুরস্কৃত করবে, কারণ আমি এই জায়গাটায় ছিলাম। রাজনৈতিক দলগুলো কিভাবে এই সমস্যাটা সমাধান করবে বা কাকে দিবে, এটি তার ব্যাপার। তবে আপনি যদি বলেন যে আমাদের যে কালচারের যে চেঞ্জ, আমাদের দৃষ্টিভঙ্গির যে চেঞ্জ, আমি জুলাইয়ের ভেতর থেকে, জুলাইকে ব্যবহার হতে দেখি, কিন্তু জুলাইয়ের ভেতর থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে খুব একটা পরিবর্তন হয়েছে আমি এটি দেখি না। বেসিকটা কি ছিল? বৈষম্য। শুরুটা হয়েছিল বৈষম্য নিয়ে। আপনি গত 1.5 বছর 2 বছর বৈষম্য নিয়ে কোনো আলোচনা কি শুনছেন? গ্রাম থেকে ঢাকায় আপনি 1 কেজি সবজি কিনছেন 70 টাকায়, এই সবজিটা একজন কৃষক বিক্রি করছে 15 টাকায়, আমি 70 টাকায় যে কিনছি, এটি কি পার্লামেন্টে আলোচনার বিষয় না যে কেন আমি এটি দিয়ে কিনছি? আমার শিক্ষা যে ব্যয়, শুরুটা হয়েছিল তো শিক্ষার্থীদের দিয়ে। সেই শিক্ষার ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিয়ে আপনি কি আলোচনা শোনেন? কয়েকদিন আগে এনসিপি একটা কাজ করেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে। আমাদের এখানে বেসরকারি শিক্ষক যারা, তারা অবসরে যাওয়ার পর তার যে সামান্য সঞ্চিত টাকা, বছরের পর বছর তাকে ঘুরতে হয়, 12-14 লক্ষ টাকা পান। এই টাকা দিয়ে কেউ মেয়ে বিয়ে দেন, কেউ বাড়ি বানান, এবং এই পাওনাটা পরিশোধ করার আগে প্রায় 15% শিক্ষক মারা যান। সরকার এই টাকাটা দিতে পারে না। আমাদের পার্লামেন্টে এই বিষয়গুলো নিয়ে কি কখনো কথা শোনেন? আমি যেটা মনে করি, এই পার্লামেন্ট জুলাই এক্সিকিউট করবে, এই পার্লামেন্ট এইটা করবে, সেটা করবে, সব করুক, কিন্তু পার্লামেন্টটা যেন মানুষের হয়, বিরোধী দলটা যেন মানুষের হয়, সরকার যেন মানুষের কথা বোঝে এবং মানুষের ভাষা বোঝে। জি, আপনাদের 3 জনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।